গাইস, তোমরা যারা যারা প্রথম পর্বটা অলরেডি দেখে ফেলছো, তোমরা টেনে যেয়ে 22 মিনিট পর থেকে দেখো। 22 মিনিট থেকে দ্বিতীয় পর্ব অর্থাৎ শেষ পর্বটা এক্সপ্লেন করে দেওয়া হয়েছে। হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আজও একটি 2023 সালে রিলিজ হওয়া নতুন চাইনিজ ড্রামার গল্প নিয়ে হাজির হয়েছি। ড্রামাটা অনেক বড় আছে, তাই চলো টাইম নষ্ট না করে আজকের গল্পটা শুরু করি। কাহিনীর শুরুতে আমাদের একটা হ্যান্ডসাম ছেলেকে দেখানো হয় এবং তার নাম হান এবং তার একটি ফিল্ম প্রডিউসিং কোম্পানি আছে এবং সে ওই কোম্পানির মালিক। অন্যদিকে আমাদের এই ড্রামার কিউট ফিমেল লিডকে দেখানো হয়, তার নাম জেংলিন এবং সে একটি ফেমাস আর্টিস্ট এবং সে তার ছেলের চিকিৎসার জন্য এই শহরে আসছে কারণ তার ছেলের কিডনির প্রবলেম আছে। আর তার এই কিউট ছেলের নাম হচ্ছে শাওবাও। সে শাওকে নিয়ে যাচ্ছিল, তখনই শাও একটা শপের বাইরে টিভিতে হানকে দেখে এবং শাও হানকে দেখে চিনতে পারে এবং তার মায়ের দিকে তাকিয়ে বলে, মা, এটা তো আমার বাবা, তাই না? আমি আমার বাবার সাথে দেখা করতে চাই। তখন জেংলিন তার ছেলেকে বলে, না, ওই লোকটি তোমার বাবা না। তখন শাও বলে, এটা অবভিয়াসলি আমার বাবা, কারণ আমি তোমার ডায়েরিতে এই লোকটির বহু ফটো দেখেছি। কিন্তু জ্যাংলিন তাকে কোনোভাবে বুঝিয়ে নেয় যে এটা তার বাবা না। শাওয়ের পিপাসা লাগছিল, তাই জ্যাংলিন পানি আনার জন্য একটা শপে যায়। তখনই শাওবাও সামনে কিছু বেলুন দেখে সেদিকে ছুটে যায় এবং বেলুন নিয়ে খেলতে খেলতে অন্যদিকে চলে যায় এবং সে ওখানে হুইল চেয়ারে হানকে দেখে এবং তার দিকে দৌড়ে যায় আর বলে, আমি আমার বাবাকে পেয়ে গেছি। এবং সে হানকে যেয়ে জড়িয়ে ধরে এবং তাকে বাবা বাবা বলতে থাকে। তখনই হানের অ্যাসিস্ট্যান্ট তাকে সরিয়ে নেয় এবং তাকে বলে, এটা তোমার বাবা না। তখনই শাওবাও বলে, আপনি মিথ্যা বলছেন, ইনিই আমার বাবা। এটা বলে সে আবারও হানকে জড়িয়ে ধরতে যায়। তখন হান বলে, বাবু, আমি তোমার বাবা না, আর তোমার মা কোথায়? ওদিকে জ্যাংলিন পানির বোতল নিয়ে বাইরে আসে এবং সে ওখানে শাওবাওকে পায় না। তখন সে খুবই চিন্তিত হয়ে যায় এবং আশেপাশে পাগলের মতো খুঁজতে থাকে আর লোকদের তার বেবির ফটো দেখায়, কিন্তু কেউ তার বেবিকে দেখেনি। ওদিকে হান বাচ্চাটিকে বারবার বাবা বলতে মানা করে, কিন্তু বাচ্চাটি মানতে রাজি হয় না যে সে তার বাবা না। হান তাকে বলে, তোমার মা কোথায়? তখন শাওবাও বলে, আমি তো মায়ের কথা ভুলে গেছি, আর আমি কোন দিক দিয়ে এসেছি এটাও আমি ভুলে গেছি। এখন আমি আমার মাকে কিভাবে খুঁজবো এটা বলে কান্না করতে শুরু করে আর মায়ের কাছে যেতে চায়। তখনই হান তার অ্যাসিস্ট্যান্টকে বাচ্চাটির সাথে তার মাকে খুঁজে বের করতে বলে, কিন্তু বাচ্চাটি অ্যাসিস্ট্যান্টের সাথে যেতে চায় না। তখনই বাচ্চাটি বলে, আমি বাবার সাথে যাব। এদিকে হানের একটা ইম্পর্টেন্ট মিটিংও ছিল আর সে শাওবাওয়ের কান্না দেখে বলে, ঠিক আছে, আমি তোমাকে আমার সাথেই নিয়ে যাব। এটা শুনে শাওবাও অনেক খুশি হয় এবং হানের কারে উঠে বসে যায়। ওদিকে জ্যাংলিন শাওবাওকে চারিদিকে খুঁজতে থাকে এবং তাকে কোথাও না পেয়ে খুবই চিন্তিত হতে থাকে। এদিকে তার ছেলে হানের সাথে কারে বসে মজায় ছিল এবং হানকে দেখে মিটমিট করে হাসতেছিল। তখনই হান বলে, তুমি আমার দিকে তাকিয়ে কি দেখছো? তখন শাওবাও বলে, আমার বাবা তো দেখতে খুবই হ্যান্ডসাম। তখন হান বলে, আমাকে বাবা বলা বন্ধ করো। তখন হান শাওবাওয়ের ব্যাগের উপর তার স্কুলের আইডি দেখে, যেটাতে জ্যাংলিন অর্থাৎ বাচ্চাটির মায়ের ফোন নম্বর লেখা পায়। তখন হান তার অ্যাসিস্ট্যান্টকে ওই নম্বরে কল করে দমসাংরুকে এসে শাওবাওকে নিয়ে যেতে বলে। দমসাংরুক হচ্ছে একটা জায়গার নাম। দমসাংরুকের নাম শুনে সে প্রথমে একটু চিন্তায় পড়ে যায় যে শাওবাও এত দূরে ওখানে কিভাবে চলে গেল। যাই হোক, সে শাওবাওকে নিয়ে আসার জন্য সেই কোম্পানিতে পৌঁছে যায়, যেখানে রিসেপশনিস্ট তাকে বলে, আপনার ছেলে ভিতরে আছে। জ্যাংলিন তার ছেলেকে নিয়ে আসার জন্য ভিতরে যায়। তার যাওয়ার পর রিসেপশনিস্টের কাছে আরেকটি মেয়ে আসে এবং মেয়েটির নাম হচ্ছে লিন এবং লিন হানের ফ্রেন্ড ছিল। রিসেপশনিস্ট তাকে বলে, আপনি একটু অপেক্ষা করেন, হান একটা বাচ্চাকে নিয়ে আসছে এবং তার মা তাকে নিয়ে আসার জন্য তার কাছে গেছে। ওদিকে শাওবাও হানকে দেখে মিস করে হাসতেই আছে এবং আবারও বলে, বাবা, তুমি তো অনেক হ্যান্ডসাম। তখন হান বলে, তুমি আমাকে বাবা বলো না, তুমি বরং আমাকে আঙ্কেল বলে ডাকো। তখনই ওখানে জ্যাংলিন পৌঁছে যায় আর শাওবাও তার মায়ের নিকটে ছুটে যায়। শাওবাও তার মাকে জড়িয়ে ধরে এবং হানকে দেখিয়ে বলে, দেখো মা, আমি আমার বাবাকে পেয়ে গেছি। তখন দুজন একে অপরের দিকে তাকিয়ে থাকে। হান জ্যাংলিনকে দেখে অনেক রেগে যায়। তারপর সে তার অ্যাসিস্ট্যান্টকে ডাকে এবং অ্যাসিস্ট্যান্টকে বাচ্চাটিকে নিয়ে বাইরে খেলতে যেতে বলে। অ্যাসিস্ট্যান্ট বাচ্চাটিকে নিয়ে বাইরে যায়। তখনই হান জ্যাংলিনকে বলে, 6 বছর হলো তুমি আমাকে ছেড়ে চলে গেছো। জ্যাংলিন বলে, তোমার পা? তখনই হান বলে, হ্যাঁ, আমি প্যারালাইসিস হয়ে গেছি, যেটা তুমি 6 বছর আগেই চেয়েছিলে। জ্যাংলিন বলে, তোমার ফ্রেন্ড লিং তো বলছিল সে তোমাকে চিকিৎসা করাবে। তারপর হান থেকে চুপ হতে বলে আর বলে, তুমি কি মনে করছো আমি তোমাকে এত সহজেই
ভুলে যাব? 6 বছর আগে যখন আমার তোমাকে সব থেকে প্রয়োজন ছিল তখন তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। তারপর জ্যাংলিং তার নিকটে আসে এবং তাকে সরি বলে। তখন হান বলে তোমার চেহারা আমার দেখতে ইচ্ছা করছে না। এটা বলে জ্যাংলিং এর গলা চেপে ধরে আর বলে এখন তোমার বাচ্চাকে নিয়ে আমার কাছে আসার উদ্দেশ্য কি? তখন জ্যাংলিং বলে আমি এই শহরে আমার বাচ্চার চিকিৎসা করার জন্য এসেছি, এজন্য তাকে ছেড়ে দিতে বলে। তারপর হান তার গলা ধরে হুইল চেয়ারের উপরে তুলে নেয় এবং রাগ করে বলে এই বাচ্চার বাবাকে। জ্যাংলিং এর অনেক কষ্ট হচ্ছিল, এজন্য সে তাকে ছেড়ে দেওয়ার রিকোয়েস্ট করে। হান তখন বলে 6 বছর আগে যখন তুমি আমাকে ফেলে চলে গিয়েছিলে তখন আমার কতটা পেইন হয়েছিল তুমি একটা ভারও ভাবছিলাম। তখনই সিন শিফট হয় আর আমাদের 6 বছর আগের কাহিনী দেখানো হয়। তখন তারা দুজন কাপল ছিল। একদিন হান জ্যাংলিংকে শীতের মৌসুমে জঙ্গলের ভিতর বরফের পাহাড়ের উপরে দেখা করতে বলে, কিন্তু ওই দিন হঠাৎ ওয়েদার অনেক খারাপ হয়ে যায়। জ্যাংলিং হানকে কোথাও খুঁজে পাচ্ছিল না এবং জ্যাংলিং রাস্তা ভুলে যায় আর হারিয়ে যায়। এজন্য সে জোরে জোরে হানকে ডাকতে থাকে। নির্জন জায়গা, হেল্প করার মতো কোনো লোকই নাই। তখনই আবহাওয়া আরো খারাপ হয়ে যায়, এজন্য সে একটি পুরানো শপের ভিতরে যেয়ে ওঠে। তখনই শপের বাইরে কেউ আসে এবং জ্যাংলিংকে না দেখেই শপটি বাইরে থেকে লক করে চলে যায়। ওদিকে হান ও জ্যাংলিংকে সব জায়গায় পাগলের মতো খুঁজতে থাকে। শেষমেশ সে খুঁজতে খুঁজতে ওই জায়গায় এসে পৌঁছায়। জ্যাংলিং তাকে দেখতে পায় এবং জোরে জোরে চিল্লাতে থাকে। হান শুনতে পেয়ে জ্যাংলিং এর নিকটে আসে এবং তালা ভেঙে তাকে বাইরে বের করে। তারা দুজন একে অপরকে দেখে অনেক খুশি হয় এবং জড়িয়ে ধরে। তখনই আমরা জানতে পারি দুজনেরই এঙ্গেজমেন্ট হয়ে গেছিল। যখন তারা এখান থেকে ফিরছিল তখনই পিছনের পাহাড় থেকে বিশাল বড় এক পাথর জ্যাংলিং এর উপরে পড়তেছিল। হান এটা দেখে ফেলে এবং জ্যাংলিংকে সরিয়ে তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু জ্যাংলিংকে বাঁচানোর চক্করে পাথরটি তার পায়ের উপরে এসে পড়ে এবং ওখানে সে সেন্সলেস হয়ে যায়। জ্যাংলিংও কিছুটা আঘাত পায় এবং সেও সেন্সলেস হয়ে যায়। তারপর তাদের দুজনকে ওভাবে ফেলানো দেখে ওখানকার একটা লোক তাদেরকে হসপিটালে নিয়ে যায়। জ্যাংলিং এর সেন্স আসার পর সে হানকে দেখার জন্য ছুটে যায়, কিন্তু লিন মানে হানের ফ্রেন্ড তাকে বলে তোমাকে বাঁচাতে যেয়ে হানের 2টা পা পুরোটাই নষ্ট হয়ে গেছে। জ্যাংলিং খুবই দরিদ্র ফ্যামিলির মেয়ে ছিল, এজন্য সে লিনকে রিকোয়েস্ট করে সে যেন কোনোভাবে হানকে চিকিৎসা করায়। তখন লিন তাকে সাইডে ডেকে নিয়ে বলে আমি হানের চিকিৎসা করাতে পারি যেটাতে সে ঠিক হয়ে যাবে, কিন্তু তুমি তো জানো আমার বাবা আমার বিয়ে হানের সাথে করাতে চাই, কিন্তু হানের সাথে তোমার এঙ্গেজমেন্ট হয়েছে এটা শুনে আমার বাবা খুবই রেগে গেছে। তবে একটা রাস্তা আছে যেটাতে আমি আমার বাবাকে হানের চিকিৎসার জন্য মানিয়ে নিতে পারবো, এজন্য তোমাকে হানের লাইফ থেকে চিরজীবনের জন্য চলে যেতে হবে, তবেই আমার বাবা হানকে চিকিৎসার জন্য হেল্প করবে। হানকে ঠিক করার জন্য জ্যাংলিং সব শর্ত মেনে নেয়। পরের দিন যখন হানের সেন্স আসে তখন জ্যাংলিং তার নিকটে আসে এবং জ্যাংলিং বলে আমি তোমার সাথে আর থাকতে চাই না, কারণ তুমি এখন পঙ্গু হয়ে গেছো আর এখন তোমাকে বিয়ে করে আমার কোনোই লাভ নাই। এজন্য আমি আমার পুরা জীবন তোমাকে টেক কেয়ার করে নষ্ট করতে চাই না। হান তখন বলে আমরা প্রমিস করছিলাম সমস্ত পরিস্থিতিতে আমরা দুজন একসাথেই থাকবো। জ্যাংলিং বলে হ্যাঁ করছিলাম প্রমিস, কিন্তু এখন আমি তোমার সাথে থাকতে পারবো না, কারণ তোমার সাথে থেকে আমি আমার জীবন নষ্ট করতে চাই না। এসব শুনে হানের মা জ্যাংলিংকে বের হয়ে যেতে বলে। তখনই ওখানে লিন এসে আগুনে ঘি ঢালার কাজ করে আর জ্যাংলিংকে বলে তুমি এমন কিভাবে বলছো, হান তোমাকে কতটা ভালোবাসে জানো? তখন জ্যাংলিং বলতে না চেয়েও বলে আমি আমার পুরো জীবন একটা পঙ্গুর সাথে কাটাতে চাই না। এটা বলে সে ওখান থেকে চলে যায়। হান তাকে খুবই রিকোয়েস্ট করে প্লিজ আমাকে ছেড়ে যেও না। সে অনেক কান্না করতে থাকে, কিন্তু জ্যাংলিং তার কোনো কথাই শোনে না, তাকে ফেলে চলে যায়। আর এটা ছাড়া জ্যাংলিং এর কোনো উপায় ছিল না। জ্যাংলিং বাইরে এসে প্রচুর কান্না করতে থাকে। তারপর আমরা আবারও বর্তমানে সিনে ফিরে আসি। লিন বাচ্চাটির সাথে কথা বলে, কিন্তু বাচ্চাটি লিনকে বলে আমি অপরিচিত কারোর সাথে কথা বলি না। তারপর লিন হানের সাথে দেখা করতে ভিতরে প্রবেশ করে, যেখানে হান এখনো জ্যাংলিংকে ধরে রাখছিল। লিনকে দেখে সে জ্যাংলিংকে নিচে ফেলে দেয়। লিন তো জ্যাংলিংকে দেখে শকড হয়ে যায় আর বলে তুমি এখানে কি করতে আসছো? কিন্তু জ্যাংলিং তার কথা ইগনোর করে হানের কাছে ক্ষমা চাইতে থাকে তাকে 6 বছর আগে ছেড়ে যাওয়ার জন্য। তখনই ওখানে অ্যাসিস্ট্যান্ট শাওবাওকে কোলে উঠিয়ে নিয়ে আসে আর বলে শাওবাও হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে। জ্যাংলিং দৌড়ে তার বেবির নিকটে যায়, তো হান তার অ্যাসিস্ট্যান্টকে তাকে জলদি করে হসপিটালে নিয়ে যেতে বলে। তারপর শাওবাওকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। জ্যাংলিং অনেক চিন্তিত হয়ে পড়ে, কারণ শাওবাওয়ের অবস্থা অনেক খারাপ ছিল। তখন হান তাকে সরি বলে আর বলে আমি তোমার ছেলের অসুস্থতার ব্যাপারে জানতাম না। তখন জ্যাংলিং বলে তার কিডনি এবং ব্লাড সুগার লেভেলের প্রবলেম আছে। পুনরায় হান তাকে বলে বাচ্চাটির বাবা কি? জ্যাংলিং তখন বলে এটা জেনে তোমার কোনো লাভ নাই। তারপর ওখানে লিন এবং হানের মা চলে আসে এবং জ্যাংলিংকে দেখে তাকে খুবই বাজেভাবে বকা দেয়, বলে
নির্লজ্জ মেয়ে, আমার ছেলেকে 6 বছর আগে ধোকা দিয়ে চলে গেছিলে, আবার এখানে কি করতে আসছো? আর এবার তো তুমি ছেলেকে সাথে নিয়ে আসছো, জানি না এই ছেলের বাবার কোনো ঠিক আছে কিনা। এটা শুনে জ্যাংলিং এর খুবই রাগ হয়ে যায় আর হানের মাকে বলে, দ্বিতীয়বার যদি তুমি আমার ছেলেকে নিয়ে কোনো কথা বলো তাহলে আমি কিন্তু ছেড়ে দিব না। লিনও তখন পানি ঢালার জন্য বলে, তুমি হানের মায়ের সাথে এমন ভাবে কথা বলছো কেন? যদি তোমার এতই জ্বলে তাহলে তুমি বলছো না কেন তোমার ছেলের বাবাকে? জ্যাংলিং বলে, আমার হানের পরিবারের সাথে কোনো লেনা দেনা নেই, এজন্য আমার এসব বিষয়ে তাদের বলার কোনো ইন্টারেস্ট নেই। আর এসব জানার তুমি কে? তখনই ওখানে জিমু নামের এক সুপারস্টার আসে যে জ্যাংলিং এর ফ্রেন্ড ছিল। তো জ্যাংলিং তার সাথে কথা বলতে চলে যায়। লিন ওর ছেলেটিকে চেনে, কারণ ছেলেটি একটা ফেমাস সুপারস্টার। এই সুযোগ নিয়ে লিন হানকে বলে, জ্যাংলিং এর সাথে ওই সুপারস্টারের হয়তো অ্যাফেয়ার চলতেছে, এই জন্য সে তার সাথে দেখা করতে আসছে। আর তারা দুজন কত ক্লোজ দেখছো। তখন হান তাকে চুপ করতে বলে। জ্যাংলিংকে ডক্টর ভিতরে ডাকে, যেখানে শাওবাওয়ের জ্ঞান ফিরে আসছিল, এবং সে তার মাকে দেখে অনেক খুশি হয়। আর জিমো মানে সুপারস্টারকে দেখে আরো খুশি হয়। শাওবাওকে ব্লাড সুগার মেনটেন করার জন্য তাকে ইনসুলিন ইনজেকশন দেওয়া হয়। শাওবাও জিমোর সাথে গল্প করতে চায়, এজন্য সে বলে, মামা তুমি আমার সাথে কিছু সময় বসে গল্প করবে? কিন্তু জ্যাংলিং বলে, ভাইয়ের জরুরি কাজ আছে, এজন্য তাকে চলে যেতে হবে, তুমি বরং পরে গল্প করো। জিমো তাকে বলে, আমি তোমার সাথে খুব শীঘ্রই দেখা করতে আসবো, তত সময় তুমি তোমার আম্মুর খেয়াল রেখো। এটা বলে সে জ্যাংলিং এর সাথে বাইরে চলে আসে। তখন জ্যাংলিং জিমুকে তার ছেলের সমস্ত কন্ডিশন শেয়ার করে। জিমু বলে, আমি যতটা হেল্প করতে পারি করব। সে জ্যাংলিংকে একটা মিডিয়া হাউসের কন্ট্যাক্ট ডিটেল দেয়। জ্যাংলিংকে তার পরের মুভির হিরোইন হিসেবে নিতে চায়, তবে জিমু চাইলে তো হবে না, তাই জ্যাংলিংকে জিমু ওই কোম্পানির মেইন লিডের সাথে কথা বলতে যেতে বলে। আমরা দেখি তাদের পিছন থেকে এক রিপোর্টার চুরি করে তাদের দুজনের ফটো তুলে নেয়। এদিকে হান ওই সুপারস্টার জিমুর ব্যাপারে সমস্ত ডিটেল জোগাড় করে আর জানতে পারে একটা কোম্পানি জ্যাংলিংকে দিয়ে নোবেল মুভির অ্যাডাপশন বানাতে যাচ্ছে, যে মুভির মেইন লিড হবে ওই সুপারস্টার জিমু। যেই কোম্পানি জ্যাংলিং এর জিমুকে নিয়ে নোবেল মুভি বানাতে যাচ্ছিল, হান সেই কোম্পানিটাকেই কিনে নেয়। ওদিকে আমরা দেখি ওই শয়তান সেডি লিনই ওই রিপোর্টারকে জ্যাংলিং এবং জিমুর ফটো তুলতে পাঠিয়েছিল। সে ওই ফটো নিয়ে অনলাইনে পাবলিশ করে দিতে বলে। তারপর আমরা দেখি জ্যাংলিং তার মুভির মিডিয়া হাউসের সাথে কথা বলতে যায়, কিন্তু মিডিয়া হাউসে প্রেসিডেন্টের চেয়ারে তো হানই বসেছিল, কারণ সে তো এই মিডিয়া হাউস কিনে নিয়েছিল। জ্যাংলিং জিজ্ঞাসা করার পরে বলে, আমি এই কোম্পানির মালিক। তো জ্যাংলিং বলে, তাহলে আমি এই মুভির বিষয়ে কোনো কথা বলতে চাই না। তখন হান তাকে বলে, হাওবাও কি তোমার আর ওই সুপারস্টার জিমুর ছেলে? তো জ্যাংলিং বলে, এটা শুনে তোমার কোনোই লাভ নেই। এটা বলে জ্যাংলিং ওখান থেকে চলে যাচ্ছিল। তখন হান তাকে বলে, আমি তোমাকে আমার সাথে থাকার আর একটা সুযোগ দিতে পারি। জ্যাংলিং বলে, আমি তোমাকে প্রথমেই ক্লিয়ার করে দিয়েছিলাম আমাদের ব্রেকআপ হয়ে গেছে, এজন্য তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, আমি শুধুমাত্র আমার বাচ্চাকে চিকিৎসা করার জন্যই এসেছি। তো হান বলে, ওই ছেলেটি কি তোমাকে বেশি শারীরিক আনন্দ দেয়? আমি প্যারালাইসিস বলে কি তোমাকে খুশি করতে পারতাম না? এটা শুনে জ্যাংলিং তাকে থাপ্পড় মেরে দেয়। তখন হান তাকে ধরে নেয় এবং বলে, আমি খুশি করতে পারি কিনা একটু ট্রাই করে দেখতে পারো। এটা বলে সে তাকে জোর জবরদস্তি করতে থাকে। জ্যাংলিং কান্না করতে করতে তাকে ছেড়ে দিতে বলে, এজন্য হান তাকে ছেড়ে দেয়। আসলে হান জ্যাংলিংকে প্রচুর ভালোবাসতো, কিন্তু 6 বছর আগে সে তাকে ওই অবস্থায় ফেলে যাওয়াতে সে অনেক বেশি হার্ট হয়েছিল। আর এখন জ্যাংলিং এর সাথে বাচ্চাকে দেখে আরো বেশি কষ্ট পাচ্ছে। ওদিকে জ্যাংলিং বাইরে এসে অনেক কান্না করে। জ্যাংলিং ও হানকে প্রচুর ভালোবাসতো, কিন্তু হান এখনো জানে না জ্যাংলিং তাকে কি কারণে 6 বছর আগেই ব্রেকআপ করছিল, এবং সে বুঝতে পারছে তার রিলেশনশিপ আগের মতো থাকবে না, এই জন্য সে নতুন করে লাইফ শুরু করার ডিসাইড করে। কিন্তু তাদের অজান্তে দুজনের দেখা হওয়াতে তাদের দূরত্ব আরো বেড়ে যাবে নাকি কাছে আসবে, এটা আমরা পরেই জানতে পারবো। তো গাইজ, যারা যারা এখনো পর্যন্ত ভিডিও দেখছো তারা একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ। আমি আমার এক্সপ্লেনটা শুরু করি। জ্যাংলিং বাইরে এসে তার বাড়ির দিকে যাইতে থাকে। অন্যদিকে আমাদের জিমুকে দেখানো হয়, তার ম্যানেজার তাকে বলে, কালকে হসপিটালে কোনো রিপোর্টার তোমার আর জ্যাংলিনের ফটো তুলে পাবলিশ করে দিয়েছে। এটাতে সোশ্যাল মিডিয়ায় তোড়পাড় শুরু হয়েছে, জ্যাংলিং তোমার গার্লফ্রেন্ড নাকি অন্য কেউ। এটা শুনে জিমু তো চিন্তিত হয়ে যায়, ভাবতে থাকে তাদের এই ফটোর কারণে জ্যাংলিং এর কোনো দুর্নাম হয় কিনা। এজন্য সে তাকে কল করে আর কিছু সময় পরে তাকে পিক করে নেয়। তারপর ফটোর ব্যাপারে তাকে বলে আর বলে, কাল থেকে বহু মিডিয়ার লোক হসপিটালের বাইরে ঘুরছে, তাদেরকে এড়িয়ে হসপিটালে যেও, আর শাওবাওয়ের চিন্তা করো না, তার জন্য আমি একটা কেয়ারটেকারকে পাঠিয়ে দিছি, সে শাওবাওকে খেয়াল রাখবে। ওদিকে শয়তান সেডি লিন হাওয়ের সাথে দেখা করতে আসে আর তাকে বলে, দেখছো জিমু আর জ্যাংলিনের ফটো ভাইরাল হয়েছে, মানে ভাইরাল করছে সে নিজেই আর পাম দিচ্ছে হানকে। আর বলে, আমার তো মনে হয় ওই বেশরম জ্যাংলিং জিমুর সাথে
শারীরিক সম্পর্কে আছে আর ওই বাচ্চা ওদের দুজনেরই হবে। জ্যাংলিং এর কি একটুও লজ্জা নেই? জিমু তো তার ছোট, তারপরও তার সাথে এমন ফালতু কাজ কেমনে করছে? কিন্তু গাইস, আমরা অডিয়েন্স জানি জ্যাংলিং জিমুকে ভাইয়ের চোখে দেখে আর জিমু জ্যাংলিংকে সম্মান করে। শয়তান ছেলেটা আরো বলে যদি এটা ভাইরাল হয়ে যায় যে শাওবাও জিমুর নাজায়েজ ছেলে, তাহলে তো জিমুর ক্যারিয়ারই নষ্ট হয়ে যাবে আর জ্যাংলিং এর ক্যারিয়ার তো পুরোটাই নষ্ট হয়ে যাবে। তারপর সে হানকে বলে তোমার কি মনে হয় শাওবাও তাদের দুজনের ছেলে না? হান প্রথমে রেগেছিল আর এসব শুনে সে তো আরো বেশি রেগে যায়। তারপর তার রাগটা আরো বেশি বাড়ানোর জন্য লিন বলে যদি এমনটা ঘটে তাহলে তো আমাদের কোম্পানিরও বড় লোকসান হবে, কারণ আমাদের পরের প্রজেক্টও জিমু আর জ্যাংলিনের সাথে। এটা শুনে হান বলে যদি দুজনের ভিতরে সত্যি কোনো সম্পর্ক থাকে তাহলে ওদের দুজনের কপালে দুঃখ আছে। ওদিকে জিমু জ্যাংলিংকে তার বাসায় পৌঁছে দিতে আসে। এখানে জ্যাংলিং ছোট্ট একটা বাসা ভাড়া নিছিল। তখন জিমু বলে তুমি এখানে থাকবে? আমি তো তোমাদের দুজনের থাকার জন্য সুন্দর একটা বাসা দেখে রাখছি। তুমি এখন বড় সুপারস্টার হয়ে গেছে, এই জন্য ছোট বাসা পছন্দ হচ্ছে না। তখন জিমু বলে না, এমনটা না আপু, আমি চাচ্ছি আমরা সবাই মিলে দাদির সাথে দেখা করতে যাব। এটা শুনে জ্যাংলিং বলে বহু বছর পর তুমি আমাকে আপু বলে ডাকছো। এরপর ফ্ল্যাশব্যাক শুরু হয় আর 6 বছর আগের, অর্থাৎ যখন জ্যাংলিং হানকে ব্রেকআপ করে অনেক কষ্ট পেয়ে রাস্তার পাশে দাঁড়িয়েছিল, তখন কিছু ছেলের সাথে জ্যাংলিং এর ধাক্কা লাগে আর তার হাত থেকে একটা নেকলেস পড়ে যায়। যখন সে নেকলেসটি খুঁজতে যায় তখন দেখে কিছু ছেলেরা মিলে জিমুকে মারতেছে। জিমু তখন 17 বছরের ছেলে ছিল। এটা দেখে জ্যাংলিং তার ফোন বের করে আর ওই বদমাইশ ছেলেদের বলে আমি পুলিশকে ফোন করে দিছি আর তোমাদের ভিডিও বানাই নিছি। এটা শুনে ছেলেগুলো ওখান থেকে চলে যায়। তারপর জ্যাংলিং এসে জিমুকে ওঠায়। এরপর সে নেকলেস খুঁজতে থাকে, কিন্তু তখনই সে হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। এটা দেখে জিমু তাকে নিয়ে শীঘ্রই হসপিটালে অ্যাডমিট করায়। আর এখানে বড় একটা টুইস্ট দেখতে পাই। জ্যাংলিং এর জ্ঞান ফেরার পর সে জানতে পারে সে প্রেগনেন্ট আর তার পেটের বাচ্চাটি হানেরই ছিল। এটা শুনে সে খুবই চিন্তিত হয়। সে এখন একলা কি করবে? সে ভাবতে থাকে সে এটা হানকে বলবে কিনা। তখন জিমু তাকে বলে ডক্টর আপনাকে বলছে আপনাকে রেস্ট করতে হবে। আর জ্যাংলিং উঠে ওখান থেকে চলে গেছিল। তারপর আমরা আবার বর্তমানে সিনে ফিরে আসি। তখন থেকে জিমু জ্যাংলিংকে বড় বোন মনে করতো আর জ্যাংলিং তাকে ছোট ভাইয়ের মতো ভালোবাসতো। জ্যাংলিং তার বাসার ভেতরে যাচ্ছিল, তখনই তাকে একটা মহিলা আটকে বলে সুপারস্টার জিমুর সাথে তুমিই ছিলে তাই না? তুমি তার গার্লফ্রেন্ড, তুমি এখানে কি করছো? সে কি তোমাকে ছেড়ে দিয়েছে? এমন উদ্ভট সব প্রশ্ন করতে থাকে, কিন্তু জ্যাংলিং তাকে অ্যাভয়েড করে রুমের ভিতরে চলে যায়। পরের দিন জ্যাংলিং এর ব্যাপারে ভাইরাল টপিকের উপর ডিসকাস করার জন্য জিমুকে হানের অফিসে ডাকা হয়, যেখানে হানের অ্যাসিস্ট্যান্ট তাকে বলে আপনার আর জ্যাংলিং এর ব্যাপারে পাবলিকের সমালোচনার কারণে আমাদের কোম্পানির লস হতে পারে। এজন্য আপনাকে ওই ব্যাপারে আমাদের ক্লিয়ার করতে হবে যে আপনার সাথে জ্যাংলিং এর কি সম্পর্ক আর ওই বাচ্চাটা আপনার কিনা। কিন্তু জিমু এই ব্যাপারে কিছুই বলে না। জিমু অ্যাসিস্ট্যান্টকে বলে ওই বাচ্চার সাথে আমার কোনো সম্পর্ক নাই আর জ্যাংলিং এই বাচ্চাটির সিঙ্গেল মাদার, তার কোনো হাজবেন্ড নাই। তারা বলে আমরা এসব মিডিয়ার সামনে বলে দিব, কিন্তু জিমু এমনটা করতে মানা করে, কারণ মিডিয়ার সামনে এমনটা বললে মানুষ জ্যাংলিং এর ব্যাপারে খারাপ মন্তব্য করবে আর এটাতে জ্যাংলিং এর ক্যারিয়ারও নষ্ট হয়ে যাবে। তাদের এই সমস্ত কথা বাইরে বসে হান শুনছিল, কারণ সে জিমুর সাথে জ্যাংলিং এর কি সম্পর্ক এটা জানতে চাইতো। জ্যাংলিং যেহেতু এই মুভির হিরোইন ছিল, এজন্য জিমু তাকে এই মুভির অ্যানাউন্সমেন্টের জন্য প্রেস কনফারেন্সে নিয়ে যেতে চায়, যাতে করে লোকদের এটা বলতে পারে তারা দুজন হসপিটালে এই মুভির আলোচনা করার জন্য দেখা করেছিল। আর কোনো সাংবাদিক তাদের ফটো তুলে সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে খারাপ মন্তব্য করছে। এজন্য সে জ্যাংলিংকে প্রেস কনফারেন্সে যাওয়ার জন্য তৈরি হতে বলে। তারপর সে জিমুর সাথে প্রেস কনফারেন্সে চলে আসে, যেখানে বড় বড় নিউজ রিপোর্টার হাজির হয়। তারা দুজনে ওখানে পৌঁছাতে সাংবাদিকরা প্রশ্ন শুরু করে দেয়, বলে তারা দুজন রিলেশনশিপে আছে কিনা, ওই ফটোতে তাদের দুজনকে একসাথে থাকার উদ্দেশ্য কি, তারা দুজন হসপিটালে কি করছিল, এমনকি তারা এটাও খুঁজে বের করে নিছিল যে জ্যাংলিং এর একটা ছেলেও আছে। এজন্য সবাই বাচ্চাটিকে নিয়ে প্রশ্ন করতে থাকে, বলে শাওবাওয়ের বাবা কে। এত প্রশ্ন শুনে জ্যাংলিং কিছুই বলতে পারে না। জিমু জ্যাংলিং এর বদনামি দেখতে চায় না, তাই সে কিছু বলতেই যাচ্ছিল, তখনই ওখানে হান চলে আসে এবং হান এসে বলে এটা মুভির প্রেস কনফারেন্স, এখানে ফালতু বিষয়ে কোনো আলোচনা হবে না। জিমু আর জ্যাংলিং শুধুমাত্র মুভির কাজের উদ্দেশ্যে হসপিটালে দেখা করছিল, এর বেশি কিছু না। আর তোমাদের মধ্যে কেউ যদি তাদের দুজনকে নিয়ে কোনো ভুলভাল খবর পাবলিশ করার চেষ্টা করো, তাহলে তার প্রতি লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে। জন্য ভালোই হবে
তোমাদের যে কাজের জন্য ডাকা হয়েছে সেই রিলেটিভ প্রশ্ন করো। এটা শুনে মিডিয়ার লোকেরা চুপ হয়ে যায়। প্রেস কনফারেন্সের পর জ্যাংলিং হানকে ধন্যবাদ দিতে ছুটে আসে। জিমো ওখানে এসে তাকে থ্যাঙ্কস দেয়। হান বলে সিচুয়েশন সামলাতে পারবে না তো প্রথমেই তৈরি হয়ে আসতে হতো, আর এটাতে মুভির জন্য লাভ হবে। কিছুদিন ধরে তোমাদের দুজনকে নিয়ে পাবলিকের মধ্যে যে সমালোচনা চলতেছে, এটাতে আমাদের মুভির ফ্রিতে পাবলিসিটি হয়ে গেছে, আর আমিও চাই আমাদের কোম্পানির লাভ হোক। তারপর জ্যাংলিং তাকে হুইল চেয়ার ধরে তাকে কার পর্যন্ত নিয়ে যায়। এদিকে বাজে মেয়ে হসপিটালে যায় এবং শাওবাওয়ের থেকে তার বাবাকে এটা জানার জন্য চেষ্টা করতে থাকে, কিন্তু শাওবাও তার সাথে কথা বলতে চায় না, কারণ সে অপরিচিত। তারপর লিন বলে, তোমার মনে নাই তুমি তোমার আঙ্কেলের অফিসে আমাকে দেখছিলে? তো শাওবাও বলে সে আমার আঙ্কেল না, উনি আমার হ্যান্ডসাম বাবা। এটা শুনে লিন রেগে যায় আর শাওবাওর হাত ধরে বলে, হানের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, উনি তোমার বাবা না। এটা শোনার পর শাওবাও তাকে পিছনে ধাক্কা মেরে দেয়। তখনই ওখানে জ্যাংলিংও পৌঁছে যায়। তখন শাওবাও বলে, আমি এই খারাপ আন্টিকে একটুও পছন্দ করি না। জ্যাংলিং তাকে শান্ত করায় তখনই আর একটা বাচ্চা আসে এবং শাওবাওকে বাইরে খেলতে নিয়ে যায়। শাওবাও চলে যাওয়ার পর লিন বলে, তুমি এখানে কি করতে আসছো? 6 বছর আগে তুমি আমাকে প্রমিস করছিলা তুমি কখনোই ফিরে আসবা না। তখন জ্যাংলিং বলে, 6 বছর আগে তুমিও আমাকে প্রমিস করছিলে তুমি হানের চিকিৎসা করাবে, কিন্তু সে এখনো হুইল চেয়ারে কেন? তখনই লিন তাকে ভয় দেখানোর জন্য তার বেবির ফটো উঠিয়ে বলে, বাচ্চাটির বাবাকে সেটা তো তুমি নিজেও জানো না, আর বেশি চালাকি করলে তোমার বাচ্চা গুম হয়েও যেতে পারে। এটা বলে সে জ্যাংলিং এর বেবির ফটো ভেঙে ফেলে। জ্যাংলিং বলে, আমি আমার বেবির চিকিৎসা করানোর জন্যই এই শহরে আসছি। তারপর লিন বলে, চিকিৎসা করানোর পর জলদি করে এই শহর ছেড়ে চলে যাও, না হয় তোমার বাচ্চার সাথে খারাপ কিছু ঘটতে পারে। এটা শুনে জ্যাংলিং এর খুবই রাগ হয়ে যায় আর কাছের টুকরা উঠিয়ে লিনের গলায় ধরে বলে, আমার ছেলের ক্ষতি করার ব্যাপারে চিন্তাও করো না, আমি কিন্তু আগের মতো অতটা বোকা নই, তোমার সাথে কিন্তু খুবই খারাপ হবে। তুমি কি চাইতে সেটা আমি 6 বছর আগেই বুঝতে পারছিলাম, কারণ ওই দিন তুমি আমাকে বরফের পাহাড়ে যেতে বলছিলা। তুমি বলছিলা হান তোমার জন্য ওখানে ওয়েট করছে, কিন্তু ওখানে তো কেউই ছিল না, আর তুমি ওই দোকানের ভেতরে আমাকে লক করে রাখছিলে আমাকে মারার জন্য, তাই না? আমি যদি এসব হানকে বলে দিই সে তোমার সাথে কি করবে একটাবারও ভাবতে পারছো? লিন বলে, আমি হানের ছোটবেলার বন্ধু, হান তোমার কথা বিশ্বাস করবে না। জ্যাংলিং বলে, বিশ্বাস করে বা না করে সেটা আমার যায় আসে না, আমি আমার বাচ্চার চিকিৎসা করানোর জন্যই আসছি। তুমি যদি পুনরায় আমার লাইফ নিয়ে নাক গলাও তাহলে তোমার জন্য ভালো হবে না। আর চিন্তা করো না, তুমি আমার সাথে কি কি করছো আমি হানকে কিছুই বলবো না। তারপর লিনকে ওখান থেকে বের হয়ে যেতে বলে। লিন যাওয়ার পর জ্যাংলিং শাওবাওকে খোঁজার জন্য বাইরে আসে, কিন্তু বাইরে এসে সে শাওবাওকে পায় না, সে শুধু ওই মেয়েটিকে দেখে। মেয়েটির কাছে জানতে চাইলে বলে শাওবাও নিচে আছে। জ্যাংলিং নিচে তাকায় আর দেখে শাওবাও হানের সাথে খেলা করছিল। শাও হানকে বলে, কাল আমার হসপিটাল থেকে ডিসচার্জ দিবে, তুমি কি আমাকে পিক করতে আসতে পারবে? হান কিছু বলবে তার আগে জ্যাংলিং চলে আসে, তো শাওবাও তার নিকটে চলে আসে। তখন শাওবাও বলে, মামি আপনার কি লিফট লাগবে? এটা বলে সে তার মা পিছনে ধাক্কা দেয়, যেটাতে সে হানের কোলে যেয়ে পড়ে। তখন শাওবাও বলে, তুমি এবার গাড়ি স্টার্ট করো। তারপর হান অটোমেটিক হুইল চেয়ার চালু করে দেয়। শাওবাও খুবই খুশি, সে খুবই আনন্দ করে এবং তাদের চারপাশে ঘুরতে থাকে। এটা দেখে হানও হাসতে থাকে, আর হানের হাসি দেখে জ্যাংলিংও খুশি হয়। এদিকে লিন যে লোকটির থেকে জিমু এবং জ্যাংলিনের ফটো তুলছিল, ওই রিপোর্টার এবারে লিনকে ব্ল্যাকমেইল করতে থাকে এবং লিনকে হ্যারেস করতে থাকে। লিন তারপরও যে কোনো উপায়ে জ্যাংলিংকে হানের থেকে দূর করতে চায়, এজন্য সে ওই লোকটিকে টাকা দিয়ে জ্যাংলিংকে তার ভাড়া নেওয়া ঘর থেকে বের করে দিতে বলে। তখন লোকটি বলে, এবার এই টাকায় কাজ হয়ে যাবে, কিন্তু পরের বার এত কম টাকায় কাজ হবে না। পরের দিন শাওবাওকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দেয়, এজন্য জ্যাংলিং তার জিনিসপত্র প্যাক করছিল, আর শাওবাও তো হানের আসার জন্য ওয়েট করছিল। তখন জ্যাংলিং বলে, হান তো তোমার বাবা না, এজন্য আমাদের কখনো অন্য কাউকে প্রেশন করা ঠিক না, তাই না বাবা? এটাতে শাওবাও বলে, ঠিক আছে মাম্মি। এরপর জ্যাংলিং শাওবাওকে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসে, কিন্তু বাসার ওনার তো তার বাসার সমস্ত জিনিসপত্র বাইরে ফেলে দিছিল। তারা বলে, তোমার ছেলের রোগ আছে, যদি আমাদেরও এই রোগ হয়। এই বাহানা দিয়ে তারা তাদের বাসা থেকে বের করে দেয়। তখন জ্যাংলিং বলে, আপনি তো কন্ট্রাক্ট পেপারে সাইন করছিলেন। এটাতে ল্যান্ডলেডি বলে, এটা আমার ঘর, আমি যেটা খুশি সেটাই করব। জলদি করে বের হয়ে যাও, না হয় সমস্ত জিনিসপত্র জ্বালিয়ে দেব। এটা শুনে জ্যাংলিং লাইটার নিয়ে বলে, তোমার কষ্ট করে জ্বালানো লাগবে না, আমি জ্বালিয়ে দিচ্ছি। তখনই ঘরের মালিক তাকে ধাক্কা দিতে আসে, কিন্তু তখনই হানের অ্যাসিস্ট্যান্ট এসে ঘর মালিককে ধাক্কা মেরে দেয়। তারপর ওখানে হানও চলে আসে। হানের অ্যাসিস্ট্যান্ট ঘর মালিককে ঘাড় ধরে হানের পায়ের কাছে ধরে, আর হান তাকে ছুরি দেখিয়ে ভয় দেখাতে থাকে। তখন জ্যাংলিং এসে বাধা দেয় আর লোকটিকে বলে, আমরাও আপনার মতো বাজে লোকের ঘরে থাকতে চাই না,
এটা বলে সে তার সমস্ত জিনিসপত্র উঠিয়ে নিয়ে বাইরে চলে আসে। ঘরের মালিক তাদের পিছু পিছু আসতেছিল, কিন্তু তখন তার স্ত্রী তাকে বাধা দিয়ে বলে তাদের যাইতে দাও, আমরা তো টাকা পেয়ে গেলাম, ফালতু পিছু পড়ে কি লাভ। তারপর জিমুর অ্যাসিস্ট্যান্ট কার নিয়ে আসার জন্য শাওবাওকে সাথে নিয়ে যায়। জ্যাংলিং হানকে থ্যাঙ্কস বলে তাকে হেল্প করার জন্য। তখন হান বলে জিমু তার বাচ্চাকে বাঁচাতে না আসতে পারলে তো আমাকে অবশ্যই আসতে হবে, তাই না? তখন জ্যাংলিং বলে শাওবাওয়ের বাবা জিমু না। তখন হান বলে তাহলে শাওবাওয়ের বাবা কে? তার বাবার কি ছেলের প্রতি কোনো চিন্তা নাই? এসব নিয়ে তাদের দুজনের ভিতরে একটু রাগারাগি হয়। ততক্ষণে অ্যাসিস্ট্যান্ট কার নিয়ে ওখানে চলে আসে। তখন জ্যাংলিং তার ছেলেকে বলে আমরা অন্যের কারে যাব না, তুমি নেমে আসো। তখন শাওবাও বলে বাইরে অনেক ঠান্ডা মাম্মি, তুমিও কারের ভিতরে চলে আসো। হানও তাকে কারের ভিতরে বসতে বলে। তারপর তারা তিনজন কারে বসে। হানের একটা বাসা ফাঁকা পড়েছিল, সেই বাসায় যেয়ে ওঠে। শাওবাও জিদ করতে থাকে আর বলে আমি হান আঙ্কেলের সাথে আর তোমার সাথে ঘুমাবো। হান তো এটাতে রাজি ছিল, আর শাওবাও বারবার জিদ করার কারণে বাধ্য হয়ে জ্যাংলিংও রাজি হয়। হান তার অ্যাসিস্ট্যান্টকে চলে যেতে বলে। তারপর অ্যাসিস্ট্যান্ট জ্যাংলিংয়ের নিকটে যেয়ে বলে মিস্টার হানের খেয়াল রাখবেন এবং তাকে নিয়মিত মেডিসিন দিবেন, এটা বলে সে চলে যায়। হান অনেকটা নার্ভাস ফিল করে জ্যাংলিংয়ের সাথে ঘুমানোর ব্যাপারে ভেবে। তারপর তারা তিনজন একই বেডে আসে আর শাওবাও হানকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। তারপর তারা দুজন একে অপরের দিকে তাকিয়ে থাকে আর জ্যাংলিং অন্যদিকে ফিরে শুয়ে পড়ে। কিন্তু জ্যাংলিং এর ঘুম আসছিল না, কারণ এত বছর পর যদি দুজন একই বেডে থাকে তাহলে তো রোমান্টিক ফিল আসবেই। তাই জ্যাংলিং উঠে সোফার উপরে যেয়ে ঘুমায় যায়। মর্নিংয়ে শাওবাও যেয়ে তাকে জাগায়। সে বাথরুমে যাবে, কিন্তু বাথরুম খুলতে পারছিল না। জ্যাংলিং তাকে নিয়ে বাথরুমে চলে যায়, কিন্তু হান ভিতরে গোসল করছিল। অনেক সময় পর যখন হান দরজা খোলে না, তখন জ্যাংলিং ভিতরে চলে যায় আর দেখে হান ওখানে পড়ে আছে। হানকে অজ্ঞান দেখে জ্যাংলিন অনেক ভয় পেয়ে যায়। সে জলদি করে তাকে চেক করে এবং সে বুঝতে পারে তার প্রচন্ড জ্বর আসছে। হান আস্তে আস্তে বলতে থাকে প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। তার এমন অবস্থা দেখে জ্যাংলিন খুবই ইমোশনাল হয়ে তাকে বলে আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তারপর জ্যাংলিন হানের অ্যাসিস্ট্যান্টকে ফোন করে এবং হানের অ্যাসিস্ট্যান্ট তার জন্য মেডিসিন নিয়ে আসে। মেডিসিন দিয়ে জ্যাংলিন হানের নিকটেই বসেছিল। পুনরায় হান আস্তে আস্তে কিছু একটা বলতেছিল। জ্যাংলিন যখন সেটা শোনার জন্য মাথা নিচু করে তখনই হানের জ্ঞান ফিরে আসে। তারপর হান তাকে কাছে টেনে নেয় এবং তাকে কিস করে নেয়। ঠিক ওই সময় শাওবাও এবং অ্যাসিস্ট্যান্ট ওখানে চলে আসে। শাওবাও এটা দেখে বলে আমি কিছু দেখি নাই, আমার কান বন্ধ ছিল। তারপর হান যখন একা ছিল তখনই সেখানে শাওবাও চলে আসে এবং তাকে বলে আপনি কি অসুস্থ? আমি দেখছিলাম মাম্মি আপনার পাশে বসে অনেক কান্না করতেছিল, আপনিও কি মারা যাবেন? হান তখন বলে মোটেও না, আমি খুব শীঘ্রই সুস্থ হয়ে যাব। তখন শাওবাও স্যাড হয়ে বলে জানেন আমি মারা যাব, কারণ আমার প্রতিদিন হসপিটালে যেতে হয় আর আমি ডক্টরদের বলতে শুনেছি আমার বেঁচে থাকার চান্স অনেক কম। আর যারা মারা যায় তারা আকাশের স্টার হয়ে যায়, আমিও একদিন আকাশের স্টার হয়ে যাব। জানেন আমার চকলেট খেতে খুবই ইচ্ছা হয়, তবে আমার চকলেট খাওয়া মানা আছে, আর আমি যদি চুরি করে চকলেট খাই তাহলে মাম্মি অনেক কান্না করে, আর আমি আমার মাম্মিকে কান্না করতে দিতে চাই না। হান বলে তুমি মন খারাপ করো না, আমি তোমার কিছুই হতে দিব না। শাওবাও বলে আমি মৃত্যুর ভয় পাই না, তবে আমি ভয় পাই যদি আমি মারা যাই তখন মাম্মি একা হয়ে যাবে। আমার মাম্মি অনেক ভোলাবালা, সে কাজে এতই বিজি থাকে খাওয়ার কথাও ভুলে যায়, তাই আমার মাম্মির জন্য খুবই চিন্তা হয়। তারপর আমরা দেখি জ্যাংলিন রুমের বাইরে দাঁড়িয়ে শাওবাওয়ের কথা শুনে অনেক কান্না করে। তখন হান বলে তাহলে এতদিন তুমি তোমার মাম্মিকে খেয়াল রেখে আসছো? শাওবাও বলে হ্যাঁ, কারণ আমার তো বাবা নয়, যদি বাবা থাকতো তাহলে আমি মারা যাওয়ার পর আমার কোনোই কষ্ট থাকতো না। হান বলে এর জন্য তুমি তোমার বাবাকে খুঁজতেছো? শাওবাও বলে হ্যাঁ, আর আপনাকে দেখে আমার বাবা মনে হয়, কারণ আপনার চেহারা আমি আমার মাম্মির একটা অ্যালবামে দেখছি, এজন্য ভাবছিলাম হয়তো আপনি আমার বাবা। আপনি কি আমার মাম্মির খেয়াল রাখবেন? হান বলে হ্যাঁ, আমি তোমাদের দুজনকেই খেয়াল রাখবো। শাওবাওয়ের কথা শুনে জ্যাংলিন খুবই কান্না করতে থাকে। এদিকে শয়তান ছেড়ি লিন যখন হানের মায়ের সাথে এক রেস্টুরেন্ট থেকে বের হয় তখন ওখানে বহু রিপোর্টার চলে আসে। তারা প্রশ্ন করতে থাকে হানের সাথে লিনের এঙ্গেজমেন্টের বিষয়ে। আসলে লিনই গোপনে এই রিপোর্টারদের ডাকছিল। তখন হানের মা বলে কিছুদিন পরেই আমার বার্থডে,
আমার বার্থডের দিনে হান এবং লিনের এঙ্গেজমেন্ট ফিক্সড করা হবে। এর ভিতরে এক রিপোর্টার বলে 6 বছর আগে হানের এঙ্গেজমেন্ট হয়েছিল জ্যাংলিন নামের একটা মেয়ের সাথে, সেটার কি হয়েছে? এটা শুনতে লিন হানের মাকে নিয়ে ওখান থেকে কেটে পড়ে। তারপর আমাদের দেখানো হয় লিন গুন্ডা পাঠিয়ে ওই রিপোর্টারকে মেরে ফেলছে যে হান এবং জ্যাংলিনের নামে কোশ্চেন করছিল। এদিকে দেখি জিমু শাওবাওয়ের সাথে দেখা করতে আসছে এবং তার জন্য একটা খেলনাও নিয়ে আসছে। শাওবাও বলে, এতদিন তুমি আমাকে দেখতে আসোনি কেন? জিমু বলে, আমি কাজে কিছুটা ব্যস্ত হয়ে গেছিলাম, এজন্য তোমার সাথে দেখা করতে আসতে পারিনি। তারপর জিমু জ্যাংলিনের সাথে মুভির শুটিংয়ের ব্যাপারে কথা বলতে থাকে এবং বলে, কালকে আমাদের স্ক্রিপ্ট ট্রেনিং আছে, কালকে অফিসে আসো। পরের দিন জ্যাংলিং এবং জিমু অফিসে যায় এবং দুইটা অ্যাক্টার্স তাদের কিছু সিন দেখায়, আর এটা সবারই পছন্দ হয়। তারপর জ্যাংলিংকে কিছু সিন দেখাতে বলে, আর জ্যাংলিন জিমুর ফেস টাচ করে, আর এই সিনটা কিছু ইমোশনাল এবং রোমান্টিক সিন ক্রিয়েট করে, যেটা ডাইরেক্টরের অনেক পছন্দ হয়। তবে হান এখানে পৌঁছে গেছিল, আর এই সিনটা দেখে জিমুর প্রতি তার অনেক জেলাসি হয়। এজন্য হান ডাইরেক্টরকে বলে জিমুকে বাদ দিয়ে অন্য কোনো হিরোকে সিলেক্ট করে নিতে, কিন্তু ডাইরেক্টর বলে জিমু প্রথম থেকে এই মুভির কাজ করে আসছে এবং এটার জন্য সে অনেক কিছু সহ্যও করছে, তাকে চেঞ্জ না করাই ভালো হবে। তখন হান বলে, তাহলে তো আমাকে ডাইরেক্টরকেই চেঞ্জ করতে হবে। তারপর ওখান থেকে চলে আসে। জ্যাংলিনও তার সাথে কারে উঠে বসে এবং তাকে বলে, জিমু এই মুভির জন্য পারফেক্ট, এজন্য তুমি তাকে রিপ্লেস করো না। তখন হান বলে, তুমি যদি চাও আমি জিমুকে এই মুভি থেকে বের না করি তাহলে তোমাকে একটা কাজ করতে হবে, বলে তোমার ড্রেস খুলে ফেলতে হবে। তখন জ্যাংলিন বলে, তুমি পাগল নাকি? তখন হান তাকে একটা নতুন ড্রেস দিয়ে বলে, আমি বলতে চাইছি তুমি এই ড্রেসটা খুলে এটা পরে নাও, কারণ আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যেতে চাই। জ্যাংলিন বলে, কারের ভিতরেই চেঞ্জ করব? হান বলে, বেশি টাইম নাই, এখানেই করে নাও, আর ড্রাইভার তো একটা মেয়ে আর আমি অন্যদিকে তাকিয়ে আছি, কোনো সমস্যা নেই। তারপর আমরা জানতে পারি আজ হানের মায়ের বার্থডে, এজন্য বহু ফ্রেন্ড আর বহু মিডিয়ার লোকদের ইনভাইট করছিল, আর আজ হানের সাথে লিনের এঙ্গেজমেন্ট নিয়ে অ্যানাউন্সমেন্ট করবে, এজন্য লিনও সাজুগুজু করে রেডি ছিল। কিছুক্ষণ পর হান জ্যাংলিনকে নিয়ে ওখানে পৌঁছায়। জ্যাংলিন বলে, এটা কিসের পার্টি? হান বলে, আমার মায়ের জন্মদিন, আর মনে রেখো আজ কিন্তু তুমি আমার গার্লফ্রেন্ড। এটা শুনে জ্যাংলিন কিছুটা অবাক হয়ে যায়। সমস্ত গেস্ট হান এবং লিনের বিয়ের ব্যাপারে বলছিল, তখনই হান ওখানে জ্যাংলিং এর সাথে চলে আসে, আর হান এবং জ্যাংলিং মিলে বার্থডে উইশ করে, কিন্তু হানের মা জ্যাংলিংকে ইগনোর করতে থাকে। তখন সবাই জিজ্ঞাসা করে হান এবং লিনের এঙ্গেজমেন্ট কখন হবে। হানের মা কিছু বলতেই যাবে তার আগে হান বলে, আমি এঙ্গেজমেন্টের ব্যাপারে কোনো ডিসাইড করিনি, আর জ্যাংলিং আমার গার্লফ্রেন্ড। এটা শুনে হানের মা তো হ্যাং হয়ে যায়, আর লিন অপমানিত হয়ে ওখান থেকে চলে যায়। তারপর হানের মা হানকে বলে, তুমি জ্যাংলিংকে নিয়ে আসছো কেন, আর এঙ্গেজমেন্টকে মানা করছো কেন? তখন হান বলে, আমি কি তোমাকে কখনো বলেছি আমি লিনকে লাইক করি, নাকি বিয়ের ব্যাপারেও কখনো বলছি? তুমি আমাকে না বলে লিনের সাথে আমার এঙ্গেজমেন্ট কিভাবে ফিক্স করছো? এগুলো শুনে হানের মা সাইলেন্ট হয়ে যায়। কিছুদিন পর হানের মা ওই ছোট্ট কিউট বাচ্চাটার সাথে কথা বলতে আসে, কিন্তু শাওবাও দরজা খোলে না, কারণ বাসায় কেউই ছিল না, আর বলে, আমি অপরিচিত কার সাথে কথা বলি না। তখন হানের মা বলে, আমি তোমার হান আঙ্কেলের মা। তখন বলে, তাহলে তো আপনি অপরিচিত না। তাকে বলে, আমার মা আমার জন্য খাবার আনতে বাইরে গেছে, আপনি এখানে বসেন গ্র্যান্ডমা। হানের মায়ের কাছে শাওবাওয়ের কথা অনেক কিউট লাগে এবং তার কাছে শাওবাওকে হান ছোট থাকতে যেমন ছিল তেমনই লাগে। তারপর সে শাওবাওকে একটা চকলেট দেয়, যেটা শাওবাও খেয়ে নেয়। আর এখানে হানের মায়ের একটু সন্দেহ হয় এটা হানের ছেলে কিনা, এজন্য সে তার বয়স জিজ্ঞাসা করে। হাওবাও তখন বলে 5 বছর। এটা শুনে সন্দেহ আরও বেড়ে যায়। যখন তার জন্মদিনের কথা শুনে তখন সে জানতে পারে যখন জ্যাংলিন হানকে ছেড়ে চলে গিয়েছিল তার 7 মাস পরেই হাওবাও হয়েছিল। এটা শুনে তার সন্দেহ আরও বেড়ে যায়, এজন্য সে তার সাথে অ্যাগ্রেসিভ ভাবে কথা বলে এবং বলে, তোমার বাবা কে? তখন শাওবাও ভয় পেয়ে যায়। তখনই এখানে জ্যাংলিন আর হান চলে আসে, আর তার মাকে দেখে শাওবাও চকলেট সেরে ফেলে। জ্যাংলিন বলে, আপনি ছোট বাচ্চার সাথে কিভাবে অ্যাগ্রেসিভ হয়ে কথা বললেন? তাদের কথা চলতেছিল, এর ভিতর শাওবাও সেন্সলেস হয়ে যায়। আসলে তার এক প্রকার রিয়াল ডায়াবেটিস ছিল, এজন্য কোনো প্রকার মিষ্টি খাওয়া মানা ছিল। চকলেট খাওয়াতে তার ডায়াবেটিস হাই হয়ে যায় এবং তার অবস্থা খুবই খারাপ দিকে চলে যায়।
জ্যাংলিং তাকে তখনই হসপিটালে নিয়ে যায়। তখন হানের মা হানকে বলে, তুমি আমাকে কখনো বলনি কেন হাওয়াবাওয়ের এমন রোগ আছে? যদি বাচ্চাটির কিছু হয়ে যেত তখন কি করতাম? তখন হান বলে, তুমি তো কারার জন্য এতটা চিন্তা করো না। তখন তার মা বলে, না এমনি বাচ্চাটা কত কিউট এজন্য। হান তখন তার মায়ের কথাই বুঝতে পারে তার মা মনে হয় শাওবাওকে তার বাচ্চা মনে করে সন্দেহ করছে। আর এই সন্দেহটা হানও অনেক আগে থেকেই করে যে শাওবাও তার ছেলে কিনা। এজন্য সে ডক্টরকে ফোন করে গোপনে শাওবাওয়ের ডিএনএ চেক করতে বলে। হানের মাও গোপনে সেই ডক্টরকে বলে শাওবাওয়ের ডিএনএ টেস্ট করার জন্য। এরপর আমাদের দেখানো হয় জ্যাংলিং হানের মায়ের কারণে হানের উপরে রেগেছিল। সে জিমুর সাথে ডিনার করতে বাইরে যায়। হানও ওই রেস্টুরেন্টে ছিল। জিমুর সাথে জ্যাংলিং এর ক্লোজ দেখে তার অনেক খারাপ লাগে। যখন সে ওখান থেকে জিমুর সাথে চলে যাচ্ছিল তখন হান তার হাত ধরে নেয় আর বলে, তুমি আমাকে ইগনোর করছো কেন? তখন জ্যাংলিং তার হাত ছাড়াতে বলে, তারপরও হান ছাড়ে না। আর জিমু এসে তার হাত ছাড়াতে যায়। তখন হান বলে, এটা আমাদের দুজনের প্রবলেম, তুমি ভেতরে এসো না। এটা নিয়ে জিমু এবং হানের ভিতরে কথা কাটাকাটি হয়। জিমু তার কলার ধরে ফেলে। তখনই হান তো হুইল চেয়ার থেকে উঠে দাঁড়ায়। তখনই আমরা জানতে পারি কিছুদিন আগে হান মেডিকেল চেক আপের পর ঠিক হয়ে গেছিল, কিন্তু জ্যাংলিং এর ক্লোজে আসার জন্য সে কিছুদিন ধরে নাটক করে আসছে। জিমু সুযোগ নিয়ে বলে, বাহ, তুমি তাহলে এতদিন সিম্পতি পাওয়ার জন্য নাটক করছিলা? তখন হান বলে, আমার খারাপ কোনো মতলব ছিল না, আমি জ্যাংলিং এর কাছে আসার জন্য এমনটা করছি। জ্যাংলিং এর একটা কারণে খুবই খারাপ লাগে। শাওবাও যখন সেন্সলেস হয়ে পড়ে গেছিল তখনও হান হুইল চেয়ার থেকে ওঠেনি। তারপর লিন হসপিটালে চলে যায় আর শয়তান ছেড়ি শাওবাওয়ের ডিএনএ রিপোর্ট নিয়ে নেয়। বলে, এটা আমি হান এবং হানের মমকে দিয়ে দিব। যখন সে রিপোর্ট দেখে তখন দেখে শাওবাও সত্যি হানের ছেলে। এটা দেখে সে খুবই রেগে যায় এবং আসল রিপোর্ট ছিঁড়ে ফেলে নকল রিপোর্ট নিয়ে যায় হানের মায়ের কাছে। ওই রিপোর্টে লেখা ছিল শাওবাও হানের ছেলে না। এটা তার মা হানকেও দেখায় এবং বলে, ওই মেয়ে আর বাচ্চার থেকে দূরে থেকো। তারপর দেখানো হয় নার্স শাওবাওকে বলে, তোমার মা এখনো আসেনি কেন? এটাতে শাওবাও বলে, আমার মা খুবই হার্ড ওয়ার্ক করে আমাকে সুস্থ করার জন্য, এজন্য আমার মাকে নিয়ে আমার খুবই চিন্তা হয়। তখন নার্স বলে, তোমার বাবা কোথায়? শাওবাও বলে, আমার বাবা নাই, এর জন্য আমি আমার বাবাকে খুঁজছি, যাতে করে আমার মায়ের কষ্ট কিছুটা হলেও দূর হয়। জ্যাংলিং বাইরে সব কথা শুনে বহু কান্না করতে থাকে। একদিন শুটিং চলছিল, কিছুটা রাতও হয়ে গেছিল। শুটিং শেষ হওয়ার পর ডাইরেক্টর জ্যাংলিংকে তার রুমে আসতে বলে পরের শুটিংয়ের বিষয়ে কিছু ডিসকাস করতে হবে। তখন জিমু চলে আসে আর জ্যাংলিংকে একটা কাজে হেল্প করার জন্য বলে। জ্যাংলিং বলে, ডাইরেক্টর আমাকে ডাকছে শুটিংয়ের বিষয়ে ডিসকাস করার জন্য, এজন্যই এখন আমি তোমাকে হেল্প করতে পারবো না। এটা বলে সে ডাইরেক্টরের রুমে চলে যায়। তখন জিমু মনে মনে ভাবে, এত রাত্রে ডাইরেক্টর রুমে ডাকার কি প্রয়োজন, তার একটু সন্দেহ হয়। তারপর দেখানো হয় জ্যাংলিং ডাইরেক্টরের রুমে পৌঁছে গেছে এবং ডাইরেক্টর তাকে জুস পান করতে দেয়। আর জ্যাংলিন স্ক্রিপ্টের বিষয়ে ডিসকাস করতে করতে জুস পান করে নেয়। তখনই তার মাথা ঘোরা শুরু হয়ে যায় আর আমরা বুঝতে পারি ডাইরেক্টর জুসের ভিতর ড্রাগ মিশিয়ে দিছিল। তারপর ডাইরেক্টর জ্যাংলিংকে হ্যারাস করতে থাকে। জ্যাংলিং বাইরে যাওয়ার চেষ্টা করে কিন্তু শক্তি ছিল না। ডাইরেক্টর তাকে উঠিয়ে বেডের উপরে ফেলে দেয়। ওদিকে জিমু চেক করতে করতে আসে তাদের কি কথা চলতেছে। সে ডাইরেক্টরের দরজা নক করে, কিন্তু ডাইরেক্টর জ্যাংলিং এর মুখে টেপ লাগিয়ে দিছিল। ভেতর থেকে ডাইরেক্টর বলে, আমি ঘুমাতে যাচ্ছি, কিছু বলার থাকলে সকালে বলো। জিমুও মনে করছিল হয়তো জ্যাংলিং বাসায় চলে গেছে, এজন্য সেও চলে যাচ্ছিল। তখনই জ্যাংলিং টেবিলের উপর থেকে কিছু জিনিস ফেলে দেয় আর ডাইরেক্টরের হাতে কামড় দিয়ে জিমুকে ডাকতে থাকে। এটা শুনে জিমু দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে আর ডাইরেক্টরের সেই লেভেলের পিটানি দেয়। তারপর জ্যাংলিংকে উঠাতে যায়, কিন্তু জ্যাংলিং তো অজ্ঞান হয়ে গেছিল। তাই জিমু তাকে উঠিয়ে হসপিটালের দিকে রওনা দেয়। হানের অ্যাসিস্ট্যান্ট বাইরে ছিল এবং তাদের এমন অবস্থা দেখে তাকে কারে করে হসপিটালে নিয়ে যায়। তারপর হানকে ফোন করে হসপিটালে আসতে বলে। হান জলদি করে হসপিটালে চলে আসে। হান ভেতরে যায় আর তার কপালে কিস করে বলে, তুমি শুধু দেখো আমি ডাইরেক্টরের কি অবস্থা করি। তারপর আমরা দেখি লিন ওই গুন্ডার সাথে বসে ড্রিঙ্কস করছে। এখানে আমরা জানতে পারি লিন ওই ডাইরেক্টরকে টাকা দিছিল এমন কাজ করার জন্য। জিমু জ্যাংলিংকে বলে, তুমি ডাইরেক্টরকে নিয়ে পুলিশে কমপ্লেন করো, কিন্তু জ্যাংলিং মানা করে দেয়। বলে এটাতে হানের কোম্পানির ব্যাড ইফেক্ট পড়বে। ডাইরেক্টর খুবই মজায় ছিল, কারণ সে জানতো হান তাকে কিছুই বলবে না, বললে তো কোম্পানির নামে খারাপ ইফেক্ট পড়বে। কিন্তু হান ডাইরেক্টরকে শিক্ষা দেওয়ার প্ল্যান করে নিছিল, কিন্তু সে এসবের ভিতর জ্যাংলিং এর বিষয়কে আনতে চায় না।
জিমু ওয়াশরুমে ছিল, তখনই ওখানে ডাইরেক্টর যে তাকে বলে, তুই যদি এসব বিষয় নিয়ে কারোর সাথে বলিস তাহলে তোর ক্যারিয়ার ধ্বংস করে দেব। আর জ্যাংলিংকে নিয়ে অনেক বাজে কথা বলতে থাকে। তখন জিমু নিজেকে কন্ট্রোল করতে পারে না আর ডাইরেক্টরকে ধরে পিটাতে থাকে। ডাইরেক্টর তখন ফোন বের করে জিমুর ভিডিও করতে থাকে, এজন্য জিমু তাকে ছেড়ে দেয়। পরের দিন হান প্ল্যান করে বহু নিউজ রিপোর্টারদের নিয়ে আসে এবং ডাইরেক্টরকে এক পতিতার সাথে খেলা করতে হাতে নাতে ধরে ফেলে এবং তার এই নিউজ সমস্ত টিভি চ্যানেলে দিয়ে দেওয়া হয়। এটাতে ডাইরেক্টরের ক্যারিয়ার পুরোভাবে ধ্বংস হয়ে যায় এবং তাকে জেলে যেতে হয়। জিমু, জ্যাংলিং এবং বাকি সবাই এগুলো নিউজে দেখে এবং তারা সবাই খুবই খুশি হয়। জ্যাংলিং বুঝতে পারছিল তার এমন অবস্থা হানই করছে। তারপর তারা দুজন এক জায়গায় বসে একে অপরকে সরি বলে। জ্যাংলিং বলে, আমি তো তোমাকে 6 বছর আগে ছেড়ে গেছিলাম, তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? হান বলে, তখন আমার খুবই কষ্ট হয়েছিল, কিন্তু এখন আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি কি আমার সাথে থাকবে? আমি তোমাকে আর শাওবাওকে প্রোটেক্ট করতে চাই। এটা শুনে জ্যাংলিং স্মাইল করে। তখনই জ্যাংলিং এর ফোনে জিমুর কল আসে আর হানের ফোনে তার অ্যাসিস্ট্যান্টের কল আসে। জিমু এবং অ্যাসিস্ট্যান্ট মিলে তাদের আসল শত্রুকে খুঁজে বের করতে পারছে। যখন তারা ওখানে পৌঁছায় তখন লিনের সেই গুন্ডা তাদের সামনে সমস্ত সত্যি কথা বলে দেয়। বলে, সবকিছুর পিছনে শয়তান ছেড়ে লিনেরই হাত ছিল এবং তোমাদেরকে 6 বছর আগে লিনই আলাদা করছিল। এটাও বলে লিন ডাইরেক্টরকে জ্যাংলিংকে রেপ করার জন্য টাকা দিয়েছিল। লিনের সেই গুন্ডা বলে, এই সবকিছুর প্রমাণ হিসেবে আমার কাছে সবকিছুর কল রেকর্ড আছে এবং সেই কল রেকর্ডটা জ্যাংলিংকে দিয়ে দেয়। ওদিকে লিন যখন এসব জানতে পারে তখন হানের মায়ের কাছে আগে আগে পৌঁছে যায় এবং বলে, আন্টি, আমি একটা ভুল কাজ করে ফেলছি। আমি জ্যাংলিংয়ের উপর জেলাস হয়ে ডাইরেক্টরকে দিয়ে তাকে রেপ করতে চাইছিলাম, আমাকে ক্ষমা করে দেন। এবং তার মাকে পাম্পটি দিয়ে তার মাকে মানিয়ে নেয়। তারপর হান জ্যাংলিংকে নিয়ে তার মায়ের নিকটে যায়। তখন হানের মা হানকে বলে, এখানে জ্যাংলিংকে আনার কি প্রয়োজন ছিল? জ্যাংলিন বলে, আমার লিনের সাথে কিছু কথা আছে, এগুলো বলে আমি এখান থেকে চলে যাব। তারপর জ্যাংলিন লিনকে বলে, তুমি আমাকে ক্ষতি করার জন্য ডাইরেক্টরকে টাকা দিয়েছিলা, তাই না? তখন হানের মা বলে, বাচ্চা মানুষ ভুল করে একটা কাজ করে ফেলছে, তবে জ্যাংলিংয়ের কিছু হয়নি তো, আর এই সামান্য কথা নিয়ে এত বড় রিয়াক্ট করার কি মানে আছে? তখন হান তাকে বলে, তোমার কাছে এটা ছোট কথা মনে হচ্ছে মা? জ্যাংলিন লিনকে বলে, 6 বছর আগেও তুমি আমাকে মেরে ফেলার পুরো প্ল্যান করে রাখছিলা। তুমি আমার সাথে কি কি করছো সবকিছু তোমার সাথে ওই ছেলে স্বীকার করে নিয়েছে, আর প্রমাণ হিসাবে তোমার সমস্ত কল রেকর্ড আমার কাছে আছে। তারপর লিন পাগলামি করা শুরু করে দেয় এবং হানের মায়ের পায়ে পড়ে বলে, আমি জেলে যেতে চাই না, আর বলে, আমি ছোট থাকতে হানকে ভালোবাসি, আমি হানকে কেন ক্ষতি করব। তখন জ্যাংলিং সে অডিও ক্লিপ প্লে করে আর এগুলো হানের মা শুনে সবকিছু বুঝতে পারে আর লিনের কোনো কথাই শোনে না এবং লিনকে পাত্তাও দেয় না। তখন লিন পাগলের মতো হয়ে যায় এবং বলে, আমি কিছুই করে নাই। এসব বলতে বলতে টেবিলের উপর থেকে চাকু উঠিয়ে জ্যাংলিংকে মারতে যায় এবং জ্যাংলিংকে বাঁচানোর জন্য হান তার সামনে চলে আসে আর হানের পিঠে এসে সেই চাকু লাগে। পরের সিনে আমাদের হসপিটালে দেখানো হয় যেখানে হানের অপারেশন চলতেছিল। কিছুটা সময় পর সার্জারি শেষ হলে ডক্টর বাইরে এসে বলে, হান এখন বিপদমুক্ত আছে। এটা শুনে তারা দুজন খুবই খুশি হয়। তারা দুজন ভিতরে হানকে দেখতে যায় এবং ওখানে হানের মা জ্যাংলিংকে সরি বলে এবং তাকে ভুল বোঝার জন্য তার কাছে ক্ষমা চায়। হানের মায়ের মাথা ঘুরতে থাকে কারণ সে সারাদিন দাঁড়িয়ে আছে এবং না খাওয়া। তখন জ্যাংলিং বলে, মা, আপনি বাসায় যান, আমি হানের খেয়াল রাখবো। যখন হানের মা বাসায় ফিরছিল তখন হানের মাকে সেই ডক্টর ডাকে, যে ডক্টরের কাছ থেকে হানের মা এবং হান ওই কিউট বেবির ডিএনএ টেস্ট করাইছিল। ডক্টর বলে, আপনার গ্র্যান্ডসনের ভালোভাবে চিকিৎসা হয়ে গেছে, সে তো একদমই সুস্থ। তখন হানের মা বলে, আমার গ্র্যান্ডসন? ডক্টর বলে, হ্যাঁ, আপনার গ্র্যান্ডসন, আমি শাওবাওয়ের কথা বলতেছি। হানের সাথে তো শাওবাওয়ের ডিএনএ ম্যাচ করছিল, শাওবাও হানের ছেলে। এটা শুনে তো হানের মা শকিংলি সারপ্রাইজড হয়। সে লিনের উপরে রাগ করতে থাকে কারণ সে বুঝতে পারছিল লিনই ওই রিপোর্টটা বদলেছিল। অ্যাসিস্ট্যান্ট এসে বলে লিনকে পুলিশে অ্যারেস্ট করে নিয়েছে। হানের মা অ্যাসিস্ট্যান্টকে বলে, শাওবাও হানের ছেলে, এটা এখন বলার দরকার নাই, আমি সকালে তাকে বলে দেব। পরের দিন হান সুস্থ হয়ে বাসায় আসলে হানের মা তাকে বলে, শাওবাও তোমার ছেলে। হান বলে, আমাদের ডিএনএ রিপোর্ট তো ম্যাচ হয়েছিল না।
তখন হানের মা বলে রিপোর্ট লিন বদলে দিছিল। এটা শুনে হান নিস্তব্ধ হয়ে যায় আর মনে মনে ভাবে জ্যাংলিং এত বড় কথা আমার কাছে লুকাইছে। এটাতে হান অনেক হার্ট হয়। সে জ্যাংলিং এর ফোন উঠায় না এবং তার সাথে দেখাও করে না। পরে জ্যাংলিং রাত্রে তার বাসার সামনে চলে আসে। হান তাকে দেখে চলে যাচ্ছিল। জ্যাংলিং বুঝতে পারে হান কি জন্য এমন করছে। জ্যাংলিং বলে আমি এই ব্যাপারে আজই তোমাকে বলতে চাইছিলাম। তখন হান বলে শাওবাও আমার ছেলে, আর আমি এতদিন আমার ছেলেকে বলে আসছি আমাকে বাবা বলে ডেকো না, আমাকে আঙ্কেল বলে ডেকো। হান বলে আমি তোমাকে কতবার জিজ্ঞাসা করেছি শাওবাওয়ের বাবা কে, আর তুমি কি বলেছো? শাওবাওয়ের সাথে আমার কোনো লেনা দেনা নেই, তুমি এমন কথা কিভাবে লুকাইছো? জ্যাংলিং বলে আমি অনেক সরি, কারণ আমি অনেক ভয় পেয়ে গেছিলাম তুমি শাওবাওকে আমার থেকে ছিনিয়ে নাও কিনা। এই দুনিয়ায় আমার একমাত্র ছেলে ছাড়া আমার তো আর কেউই ছিল না। হান বলে তুমি শাওবাওয়ের কথা একটা বারও ভাবনি তার বাবার কত প্রয়োজন? মনে হয় আমার মা যদি ডিএনএ রিপোর্ট না করাইতো তাহলে তুমি সারা জীবন এটা গোপন রাখতা। জ্যাংলিং বলে না, আমি আজকেই বলে দিতাম। কিন্তু হান খুবই কষ্ট পাইছিল, এজন্য জ্যাংলিংকে কিছু না বলেই ওখান থেকে চলে যায়। এটাতে জ্যাংলিংও অনেক কষ্ট পায়। তারপর থেকে জ্যাংলিং প্রতিদিন হানের অফিসে যায়, কিন্তু হান তার সাথে কোনোদিনই দেখা করে না। এভাবে প্রায় 1 সপ্তাহের বেশি পার হয়ে যায়। জ্যাংলিং তো তার আশা ছেড়ে দেয়, সবকিছু প্যাক করে নেয় এই শহর ছেড়ে চলে যাওয়ার জন্য। শাওবাওকে নিয়ে প্লেনে ওঠে। শাওবাও বলে হান আঙ্কেল আসলো না, হান আঙ্কেল আসলে কতই না ভালো হতো। জ্যাংলিং যখন তার জিনিসপত্র উপরে রাখছিল তখন তাকে কেউ হেল্প করে, আর গাইস সেটা আর কেউ না, হানই ছিল। আর জ্যাংলিং হানকে দেখে খুবই সারপ্রাইজড হয়। সে জ্যাংলিং এর পাশেই বসে যায়, কারণ সে আগে থেকে জ্যাংলিং এর পাশের সিট বুক করে রাখছিল। জ্যাংলিং বলে তুমি এখানে কেন? হান বলে নতুন করে লাইভ শুরু করতে। এটা শুনে জ্যাংলিং স্মাইল করে। শাওবাও বলে আমি জানতাম হান আঙ্কেল আমার সাথে দেখা করতে আসবে। তখন হান বলে আজ থেকে তুমি আমাকে আঙ্কেল বলবে না, তুমি আমাকে বাবা বলে ডাকবে। এটা শুনে শাওবাও তো বহু খুশি হয়, আর তার মাকে বলে দেখো মা, ফাইনালি আমি আমার বাবাকে পেয়ে গেলাম। এয়ারপোর্ট থেকে নেমে হান জ্যাংলিংকে তার বিয়ের জন্য প্রপোজ করে। এটাতে জ্যাংলিংও রাজি হয়ে যায়, আর ফাইনালি তাদের একটা চুম্মার সাথে এই ড্রামার হ্যাপি এন্ডিং হয়।